হায়দ্রাবাদ শহরের ব্যস্ততার ভিড়ে থাকা হাজারো মধ্যবিত্তের ভিড়ে কৃষ্ণ ছিল এক সাধারণ স্বপ্নবাজ তরুণ। কিন্তু জীবন তাকে সাধারণ থাকতে দেয়নি। ভালোবাসা তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে ছেড়ে গেছে। প্রিয় বন্ধু করেছে চরম বেইমানি, আর নিয়তি কেড়ে নিয়েছে মাথার উপরের শেষ ছায়াটিকেও। শূন্য পকেট আর ভাঙা মন, সারা পৃথিবী তাকে ব্যর্থ বলে তকমা নিয়েছিল। কিন্তু ঠিক তখন সে হার না মানার এক নতুন গল্প লিখতে শুরু করে। তার সম্বল ছিল কেবল জেদ আর মানুষের জন্য কিছু করার অদম্য ইচ্ছা। আজকের গল্পটি কেবল সফলতা নয়, বরং বারবার আছাড় খেয়েও ধুলো ঝেড়ে উঠে দাঁড়ানোর। এই গল্প আমাদের শেখায় সব হারিয়ে যাওয়া মানেই শেষ নয়, বরং কখনো কখনো শূন্য থেকেই শুরু হয় সব পাওয়ার এক নতুন মহাকাব্যের। হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আমি সাইফ আছি আপনাদের সাথে, আর বলছিলাম 2025 সালে মুক্তি পাওয়া তামিল সিনেমা সোলো বয়ের কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। কাহিনীর শুরুতে হায়দ্রাবাদ শহরের জীবনযাপনের চিত্র দেখানো হয়। এখানে উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত দুই শ্রেণীর মানুষের জীবনধারার কথাই বলা হয়। একদিকে যেমন মানুষ কম টাকায় একবেলা খাবার খায়, অন্যদিকে উচ্চবিত্তরা সেই পরিমাণ টাকা হোটেলে টিপস দিয়ে দেয়। আবার একদল মানুষের খাবার হজম করতে ব্যায়াম করতে হয়, আর অন্য দলের খাবার জোগাড় করতেই হিমশিম খেতে হয়। তবে এই শহরে অনেকের গরিব থেকে ধনী হওয়ার গল্প আছে, যারা সফল হয়েছে নিজেদের সাহস, মেধা আর পরিশ্রম দিয়ে। এই শহরের ছোট ছোট পরিবারের ছেলেমেয়েরা বড় বড় স্বপ্ন নিয়ে আসে। এমনই এক স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত ঘরের একটি ছেলে, যে নিজের সাফল্যের গল্প দিয়ে সবাইকে অবাক করে দিয়েছিল। আমরা সেই ছেলেটাকে একটি ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে অটো থেকে নেমে কলেজের ভেতরে যেতে দেখি। আজ ছিল কলেজের প্রথম দিন। নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের ফ্রেশার্স রিসেপশন। বড় হলরুম অনুষ্ঠান হচ্ছে। এসিই ইঞ্জিনিয়ারিং কলেজের ডিন সব স্টুডেন্টদের ওয়েলকাম করে আর নিজের কলেজের প্রশংসা করতে থাকে, যেন তাদের কলেজ অন্য কলেজের চেয়ে ভালো করে। কলেজের দিনগুলো কিভাবে স্টুডেন্টদের কাজে লাগানো উচিত, কলেজের লাইফ আসলে কেমন হওয়া উচিত, আর কি আশা করা উচিত, এসব নিয়ে তিনি কথা বলেন। এরই মধ্যে আমরা আমাদের সেই হিরোকে দেখি। সে কলেজের প্রতিটি জায়গা গভীরভাবে দেখছিল। সেও একসময় এই কলেজেরই স্টুডেন্ট ছিল। সেই স্মৃতি মনে করতে করতে সে ক্যান্টিনে গিয়ে বসে। ওদিকে আমরা দেখতে পাই ফোনে এক ছেলে তার মায়ের সাথে রাগারাগি করছিল। সে বলছিল তার সব বন্ধু বাইক আর গাড়ি নিয়ে আসে, কিন্তু সে আসে বাসে। তাই সে মায়ের কাছে একটা মোটর সাইকেলের দাবি করে। ঠিক তখনই ছেলেটার সামনের চেয়ারে বসেছিল আমাদের হিরো কৃষ্ণমূর্তি। কৃষ্ণ ছেলেটার কাছে তার সমস্যার কথা জানতে চায়। ছেলেটা প্রথমে ধমক দিয়ে জিজ্ঞেস করে সে কে। কৃষ্ণ তখন বলে যে সে সিনিয়র। তখন র্যাগিংয়ের ভয় ছেলেটা চুপসে যায় আর সার করতে থাকে। কৃষ্ণ তাকে রিল্যাক্স হতে বলে। ছেলেটা বলে, আমার মা আমাকে বাইক কিনে দিচ্ছে না, আর আজকাল বাইক ছাড়া মেয়ে পটানো যায় না। কৃষ্ণ তখন জিজ্ঞেস করে তার কোন বাইক চাই। ছেলেটা বলে রয়্যাল এনফিল্ড। ঠিক তখনই গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে, আর কৃষ্ণের গল্পটা শুরু হয়। কৃষ্ণের কলেজে প্রথম দিনে তার বাবা মা তাকে গিফট করেছিল একটা রয়্যাল এনফিল্ড। কৃষ্ণের বাবা মা তাকে খুবই ভালোবাসতো আর না চাইতেই সবকিছু দিয়ে দিত। তারা ছিল খুবই সাপোর্টিভ, আর যেহেতু সে একমাত্র ছেলে, কৃষ্ণ তাদেরকে খুব ভালোবাসত। তবে তার বাবার সাথে তার ঘনিষ্ঠতা ছিল সবচেয়ে বেশি। কৃষ্ণের এক বন্ধু ছিল, নাম ছিল নিখিল। নিখিলকেও কৃষ্ণর পরিবারের সবাই খুবই ভালোবাসত। কৃষ্ণকে তারা বাইক কিনে দিলেও কলেজের প্রথম দিনের জন্য কৃষ্ণ আর নিখিলকে ঘড়ি গিফট করে কৃষ্ণের বাবা মা। সেটা পেয়েই নিখিল খুব খুশি হয়। তারপর এক্সাইটমেন্টের সাথে নিখিল আর কৃষ্ণ কলেজের প্রথম দিনের জন্য বেরিয়ে পড়ে। কলেজে পৌঁছাতেই তারা র্যাগিংয়ের সম্মুখীন হয়। স্বভাবতই যাওয়া হয় আর কি। নতুন স্টুডেন্ট আসলে সিনিয়ররা ডেকে নিয়ে নানাভাবে র্যাগ দেয়। সিনিয়ররা যখন নতুন ছিল তখন তারাও এটার শিকার হয়েছিল। এভাবেই এই সিলসিলা চলতে থাকে। সিনিয়ররা যখন নিখিলকে র্যাগ দিয়েছিল তখন সে উল্টো তাদেরকেই র্যাগ দিয়ে দেয়, যাতে সিনিয়ররা ভয় পেয়ে তাকে ছেড়ে দেয়। এরপর আসে কৃষ্ণের পালা। সিনিয়ররা ভাবতে থাকে কৃষ্ণকে দিয়ে কি করানো যায়। ঠিক তখনই তারা দেখে প্রিয়া নামের একটা মেয়ে সেখানে দাঁড়িয়েছিল। তারা প্রিয়াকে কাছে ডাকে আর কৃষ্ণকে বলে মেয়েটিকে প্রপোজ করতে। কৃষ্ণ প্রিয়াকে দেখা মাত্রই প্রেমে পড়ে যায়। প্রথম দর্শনে প্রেম যাকে বলে। সে সাথে সাথে বলে ফেলে আই লাভ ইউ। সিনিয়ররা প্রিয়াকে বলে, যদি প্রপোজাল অ্যাকসেপ্ট করো তাহলে হ্যাঁ বলো, আর না হলে ওকে থাপ্পড় মারো। প্রিয়া কৃষ্ণকে সরি বলে একটা থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায়। তখনই হুট করে বৃষ্টি শুরু হয়। থাপ্পড় খেয়েও কৃষ্ণের কোনো খারাপ লাগা নেই। সে তো প্রিয়ার প্রেমে একদম হাবুডুবু খাচ্ছে। ধীরে ধীরে দিন কাটতে থাকে। দেখা যায় প্রিয়া আর কৃষ্ণের মধ্যে বন্ধুত্ব থেকে প্রেম হয় এবং তা ক্রমে গভীর হতে থাকে। দুজন একসাথে অনেক সময় কাটাতে শুরু করে। কলেজে বা কলেজের বাইরে তারা প্রায়ই একসাথে থাকতো। দুইজন বাইকে করে ঘুরতে যেত, শপিং করতো, রেস্টুরেন্টে খেতে যেত। কৃষ্ণের কাছে বেশিরভাগ সময় পর্যাপ্ত টাকা থাকতো না, তাই কৃষ্ণর কাছে টাকা না থাকলে প্রিয়াই বিল দিয়ে দিত।
প্রিয়া এরপর কৃষ্ণের বাড়িতেও আসে। কৃষ্ণ প্রিয়াকে নিজের পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয়। তার মা বাবাও প্রিয়াকে আপন করে নেয়। যেহেতু তাদের ছেলে প্রিয়াকে পছন্দ করেছে, তাই তাদের আপত্তি থাকার কথাও ছিল না। এরপর একদিন রাতে কৃষ্ণের জন্মদিন ছিল। সবাই মিলে সেটা পালন করে, অনেক আনন্দ হয়। অনুষ্ঠানের পর কৃষ্ণ আর প্রিয়া কিছুটা একান্ত সময় কাটানোর জন্য আলাদা জায়গায় যায়। সেখানে খুনসুটি করতে করতে তারা বিছানা থেকেও পড়ে যায়। কিন্তু কৃষ্ণ প্রিয়ার সাথে ইন্টিমেট হতে গেলে প্রিয়া ওয়াশরুমে যেতে চায়। সে ওয়াশরুমে গেলে কৃষ্ণ সেখানে অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই বাইরে থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পাওয়া যায়। কৃষ্ণ দ্রুত বাইরে গিয়ে দেখে বড় সড় একটা ঝামেলা হয়েছে। নিখিল জানায় কিছু লোক মদ খেয়ে প্রিয়ার সাথে বাজে ব্যবহার করার চেষ্টা করেছিল। প্রিয়াও একই কথা বলে। প্রথমে কৃষ্ণ ঝামেলা জড়াতে চায় না, তাই সে নিখিলকে পুলিশে ফোন করতে বলে। কিন্তু লোকগুলো কৃষ্ণকে দুর্বল ভেবে ধাক্কা দিতে শুরু করে এবং আরও বড় ঝামেলা বাঁধানোর চেষ্টা করে। এতে কৃষ্ণের ভেতর জেদ চেপে যায় আর সে সবাইকে এলো পাথাড়ি মারতে শুরু করে। গুন্ডাদের সাথে কৃষ্ণ আর তার বন্ধুরা লড়াই করে এবং শেষমেশ তাদের সেখান থেকে তাড়িয়ে দেয়। পরে সবাই মিলে আড্ডা দেওয়ার সময় বন্ধুরা কৃষ্ণের এমন প্রেমিক পুরুষ ভাব নিয়ে টিজ করতে থাকে। সেখানে কৃষ্ণ প্রিয়াকে বলে, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। এটা নিয়ে বন্ধুরা আরো মজা করে। এরপর রাত অনেক হওয়ায় যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কৃষ্ণ প্রিয়াকে বাইকে করে বাড়ি পৌঁছে দেয় এবং বাড়ির বাইরে দাঁড়িয়ে বিয়ের কথা বলে। প্রিয়ার সাথে সাথেই বিয়েতে রাজি হয়ে যায়, তবে একটা শর্ত দেয়। সে বলে প্রথমে তাদের প্রতিষ্ঠিত হতে হবে, গ্র্যাজুয়েশন শেষ করে ভালো জব পেতে হবে, মা বাবার স্বপ্ন পূরণ করে তারপর নিজের স্বপ্ন পূরণ করবে। অর্থাৎ এরপরই তারা বিয়ে করবে। প্রিয়া কৃষ্ণকে জড়িয়ে ধরে এবং চুমু খেয়ে বিদায় জানায়। কৃষ্ণ চলে যাওয়ার পর প্রিয়া বাড়ির ভেতরে ঢুকেই চমকে যায়। সেখানে তার বাবা দাঁড়িয়েছিল, অর্থাৎ তিনি তাদের কথা শুনে ফেলেছেন। তখন তিনি প্রিয়ার কাছে ছেলেটার ব্যাপারে জানতে চায়, কিন্তু প্রিয়া কিছুই না বলে চুপচাপ ভেতরে চলে যায়। পরের দিন কলেজে প্রিয়া কৃষ্ণের সাথে কথা না বলে তাকে এড়িয়ে চলে। কৃষ্ণ বুঝতে পারে না হঠাৎ কি হলো। কালই তো সব ঠিক ছিল, আজ এমন কেন? কৃষ্ণ অনেকবার জিজ্ঞেস করলেও কোনো উত্তর পায় না। অনেক অনুরোধের পর প্রিয়া বলে, গত রাতে আমার বাবা তোমাকে দেখে ফেলেছে। বাবা মা তোমার সম্পর্কে জানতে চাইছিল। আমি তোমার পরিবার, কাস্ট, ব্যাকগ্রাউন্ড, তুমি কত আয় করো ইত্যাদি বলতে বলেছে। আমার মনে হয় না তারা তোমাকে মেনে নেবে। কৃষ্ণ তাকে আশ্বস্ত করে বলে, আগামী সপ্তাহেই আমার ইন্টারভিউ আছে, একটা না একটা জব হয়েই যাবে। এরপর আমি তোমার বাবার সাথে কথা বলবো। এইটা শুনে প্রিয়া ভরসা পায়। এরপর ইন্টারভিউয়ের দিন আসে। সবাই ইন্টারভিউ দিতে যায় আর কর্তৃপক্ষ একে একে সবার ইন্টারভিউ নেয়। কেউ সিলেক্টেড হয়, আবার কেউ রিজেক্টেড। এই ইন্টারভিউতে নিখিল আর প্রিয়া দুজনেই সিলেক্টেড হয়ে যায়, কিন্তু কৃষ্ণ সব জায়গা থেকে রিজেক্ট হতে থাকে। শেষে একটি কোম্পানি তাকে জব দেয়। তারা তাকে এই জন্য নিয়েছিল কারণ বাকিরা সেই কোম্পানিতে যেতে রাজি হয়নি। কৃষ্ণের স্যালারিও ছিল মোটামুটি 25,000 টাকা। এই অফার পেয়ে সে খুবই খুশি হয়, কারণ এতবার রিজেক্ট হওয়ার পর অবশেষে সে একটা চাকরি পেয়েছে। চাকরিটা এখন তার কাছে সোনার হরিণের মতো। সে আনন্দে প্রিয়ার কাছে গিয়ে বলে যে তার চাকরি হয়ে গেছে। প্রিয়া শুরুতে জিজ্ঞেস করে স্যালারি কত। কৃষ্ণ বলে 25,000 টাকা। তখন প্রিয়ার মুড পুরোপুরি পাল্টে যায়, কারণ প্রিয়া নিজে প্রায় 9 লাখ টাকার প্রজেক্ট পেয়েছে, আর সেখানে কৃষ্ণ মাত্র 25,000 টাকা। সে কৃষ্ণকে সরাসরি বলে দেয় যে সে ব্রেকআপ করতে চায়। সে আরো বলে, তোমার স্যালারি তো আমার ড্রাইভারের সমান। ভালোবাসার বিয়ে করার মধ্যে অনেক পার্থক্য আছে, তার উপর আমাদের জাতও আলাদা। এইটা শুনে কৃষ্ণের মন ভেঙে চুরমার হয়ে যায়। সে অনেক চেষ্টা করে প্রিয়াকে বোঝাতে, এতদিনের ভালোবাসা এভাবে সামান্য কারণে ভেঙে যেতে পারে না। কিন্তু প্রিয়া রাজি হয় না এবং চুপচাপ সেখান থেকে চলে যায়। সেই রাতে কৃষ্ণ দুঃখ বলতে প্রচুর ড্রিঙ্কস করে। তার বন্ধুরা তাকে বোঝাতে থাকে, ভালো চাকরি না থাকলে কি মেয়েরা ছেড়ে চলে যাবে? ভালোবাসা কি এতই সস্তা? সে হয়তো তোকে ভালোবাসেনি, তোর ক্যারিয়ার বা টাকাকে ভালোবেসেছিল। বন্ধুরা তাকে এভাবে আরো অনেক কিছু বলে সান্ত্বনা দেয়। ঠিক সেই রাতে কৃষ্ণ সিদ্ধান্ত নেয় যে সে সিঙ্গেল হিসেবে থাকবে আর প্রেম ভালোবাসার কোনো দরকার নেই তার জীবনে। অনেক ড্রিঙ্কস করার পর নিখিল তাকে বাড়িতে পৌঁছে দিয়ে যায়। বাড়িতে পৌঁছালে কৃষ্ণকে এই অবস্থায় দেখে তার বাবা মোটেও খুশি হয় না। সে অনেক অবাক হয় যে তার ছেলে এ কি অবস্থা। সে তাকে বকাঝকা করে না। একমাত্র ছেলে, অনেক আদরে মানুষ করেছে। তাই কৃষ্ণর বাবা তাকে খুব ভালোবেসে জিজ্ঞেস করে, তুমি মদ খেলে কেন বাবা? কৃষ্ণ বাবাকে সব কথা খুলে বলে। তার বাবা তাকে বুঝিয়ে বলে যে মেয়েরা যেটা ঠিক মনে করে সেটা তখনই করে ফেলে, তারা খুব বেশি কিছু ভাবে না। বাবা কৃষ্ণকে আরো অনেক কিছুই বোঝায়। সে একটি গুরুত্বপূর্ণ কথা বলে। সে বলে যে আমাদেরকে চায় না, আমরা যতই চেষ্টা করি সে আমাদের সাথে থাকুক, কিন্তু সে থাকবে না। সে চলে যাবেই আর ফিরেও আসবে না। তাই আমাদের হাতে যেটা আছে সেটার উপরেই মনোযোগ দিতে হবে। কৃষ্ণের মাও খাবার টেবিলে তাকে অনেক সুন্দর করে বোঝায়। সে নিজের হাতে কৃষ্ণকে খাইয়ে দিচ্ছিল। তার মা বলে, মেয়েটা তোর যোগ্য ছিল না, থাকলে এভাবে খারাপ সময় তোকে ছেড়ে চলে যেত না। সে টাইম পাস করার জন্যই এসেছিল, জীবন কাটানোর জন্য নয়। কৃষ্ণ মায়ের কথা বুঝতে পারে এবং তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। কিছুদিন পর কলেজের ফেয়ারওয়েলের দিন আসে। সেখানে সবাই মজা করছিল, কিন্তু কৃষ্ণ একপাশে মন খারাপ করে বসেছিল। সে প্রিয়াকে চোখের সামনে সহ্য করতে পারছিল না। এতদিনের ভালোবাসা এইভাবে ভেঙে গেল,
অথচ এখানে কৃষ্ণের কোনো দোষও নেই, তাই তার ভেতরে আবেগ আরো বেশি কাজ করছিল। নিজের এক্সকে সে সামনাসামনি দেখতে না পেরে একপাশে সরে দাঁড়ায়। প্রিয়াও তার পেছনে পেছনে সেখানে আসে। তাকে দেখে কৃষ্ণ আবারও আবেগী হয়ে পড়ে। আবারও নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে সে প্রিয়াকে বিয়ের কথা বলে, কিন্তু প্রিয়া এবারও সাথে সাথেই না বলে দেয়। কৃষ্ণ তাকে জড়িয়ে ধরে বোঝানোর চেষ্টা করে, কিন্তু প্রিয়ার মনে হয় কৃষ্ণ তাকে জোর করছে, আর কৃষ্ণ তাকে শক্ত করেই ধরেছিল। তাই প্রিয়া তাকে ধাক্কা দিয়ে সরে যেতে বলে। কৃষ্ণ ভীষণ কষ্ট পায়। রাগে দুঃখে সে সেখান থেকে চলে আসে। বাড়ি ফিরে প্রচন্ড কষ্টে সে তার কাছে থাকা প্রিয়ার সব জিনিসপত্র একসাথে জড়ো করে পুড়িয়ে ফেলে। তাদের স্মৃতিগুলো মনে করে সে চিৎকার করে নিজের রাগ মেটানোর চেষ্টা করে। এই দৃশ্য তার মা বাবা পেছন থেকে দেখছিল। এইসব দেখে তারাও খুব কষ্ট পায়, কিন্তু তারা কৃষ্ণকে কিছু না বলে নিজেকে সামলানোর সময় দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিছুদিন পর প্রিয়ার বিয়ে হয়ে যায়। এই খবর শুনে কৃষ্ণ আরো বেশি ভেঙে পড়ে এবং ডিপ্রেশনে চলে যায়। সে প্রচুর ড্রিঙ্কস করতে শুরু করে, সারাক্ষণ কান্নাকাটি করে, আর জীবন সম্পর্কে অনেক উদাসীন হয়ে পড়ে। ছেলের এই অবস্থা দেখে তার বাবা ভীষণ কষ্ট পায়। সে কৃষ্ণকে এই অবস্থায় দেখতে পারছিল না, তাই সে শেষবারের মতো তাকে বোঝানোর চেষ্টা করে। এইবার সে নিজের জীবনের একটি সত্য ঘটনা বলতে শুরু করে। সে কৃষ্ণকে বলে, তুমি তোমার দাদুর কথা জানো না? উনি পরিবারের চেয়েও নিজের কৃষিকাজকে বেশি ভালোবাসতেন। তার বিশ্বাস ছিল মানুষ ঠকাতে পারে, কিন্তু জমি বা ফসল কখনো ঠকাবে না। কিন্তু প্রতি বছর বৃষ্টি আর ঝড়ের কারণে ফসলের অনেক ক্ষতি হতো। এতে লাভের বদলে আমাদের ঋণের বোঝা বাড়তে থাকে। সে অপমানে আর কষ্টে তোমার দাদু কীটনাশক খেয়ে নিজের জীবন শেষ করে দিয়েছিল। ঋণ তার কাছে বড় সমস্যা ছিল না। তার মনে হয়েছিল তার সাধের জমি আর কৃষিকাজই তাকে ঠকিয়েছে। তাই শোনো, যে জিনিসকে আমরা মনে করি আমাদের কখনোই ঠকাবে না, সেই জিনিসটাই আমাদেরকে ঠকায়। আর যাকে মনে করি সবসময় ভালোবাসবে, সেই আমাদেরকে ছেড়ে চলে যায়। কারো উপর নিজের সর্বস্ব দিয়ে কখনো নির্ভরশীল হওয়া যাবে না। কাউকে এতটুকু দেয়া যাবে না যে সেই মানুষটা না থাকলে তোমার নিজের বলতে আর কিছুই না থাকে। তাই তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তুমি যা করতে চাও তা অর্জন করতে হবে। বাবার এই কথাগুলো কৃষ্ণর মনে গভীরভাবে দাগ কাটে। সে সিদ্ধান্ত নেয় যে এইবার সে নিজের জীবনের দিকে মনোযোগ দেবে, নিজেকে নতুন করে গড়ে তুলবে এবং এক সম্পূর্ণ সফল কৃষ্ণ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। পরের দিন থেকেই কৃষ্ণ খুব মনোযোগী হয়ে ওঠে। প্রতিদিন অফিসে যায়, কাজ করে, আর রাত করে বাড়ি ফেরে। সে কাজে ভীষণ মনোযোগ দিতে থাকে, যার ফলে কয়েক বছরের মধ্যে তার 2বার প্রমোশন হয়, বেতনও দ্বিগুণ হয়ে যায়। কৃষ্ণের অফিসে শ্রুতি নামের একটি মেয়ে কাজ করত। তার নজর সবসময় কৃষ্ণের উপরই থাকত। কৃষ্ণও তাকে লক্ষ্য করত। একটা লুকোচুরি অফিস রোমান্স টাইপ ব্যাপার চলতে থাকে। একদিন কৃষ্ণ নিজে গিয়ে শ্রুতির সাথে কথা বলে। শ্রুতি তাকে দেখে কিছুটা ঘাবড়ে যায় আর বলে, আমি ওই টাইপের মেয়ে নই। আমার আজ পর্যন্ত কোনো বয়ফ্রেন্ড ছিল না। অর্থাৎ সে যেভাবে লুকিয়ে লুকিয়ে কৃষ্ণকে দেখত, এতে যেন কৃষ্ণ তাকে ফ্লার্টিং টাইপ মনে না করে। শ্রুতি সেটাই বোঝাতে চাচ্ছিল। শ্রুতি আরো বলে, আমি তোমার চেহারা দেখে ইমপ্রেস হইনি, তোমার কাজের দক্ষতা দেখে ইমপ্রেস হয়েছি। আমি স্যাপিওসেক্সুয়াল। আমি ভাবছি তুমি যদি কাজে এতটা গুরুত্ব দাও, তবে পরিবারকে কতটা গুরুত্ব দেবে। আর তাছাড়া আমি যাকে বয়ফ্রেন্ড বানাবো তাকে বিয়ে করব। এইসব শুনে কৃষ্ণ বলে, আমি তোমাকে তোমার বিয়ের ব্যাপারে কিছু জিজ্ঞেস করিনি, তবে আমরা জানি কৃষ্ণ কেমন। এভাবেই কৃষ্ণ আর শ্রুতির ভালোবাসা শুরু হয়। দুজন একসাথে অনেকটা সময় কাটাতে শুরু করে, সারাদিন ফোনে কথা বলে। এর ফলে কাজের প্রতি কৃষ্ণের মনোযোগ কিছুটা কমতে শুরু করে, নতুন প্রেমে পড়লে যেমনটা হয়। কিছুদিন পর কৃষ্ণ আর শ্রুতির বিয়েও হয়ে যায়, কারণ শ্রুতির কাছে কৃষ্ণ ছিল ভীষণ পছন্দের এবং তার সাথে জীবনটা সে স্পেশালভাবে কাটাতে চেয়েছিল। বিয়ের পরেও তাদের ভালোবাসা কমে না। তারা বেশ রোমান্টিক, সুখী আর সফল এক দম্পতি হিসেবে থাকতে শুরু করে। তারা এই পর্যায়ে একটা ভাড়া বাসায় থাকে। সেখানে একদিন কৃষ্ণের বাবা মা তাদেরকে দেখতে আসে। অনেক গল্পের মাঝে কৃষ্ণের বাবা শ্রুতিকে আলাদাভাবে ডেকে নিয়ে কথা বলে। তিনি বলে, তুমি জানো কৃষ্ণের মন খুবই দুর্বল আর সে খুবই ইমোশনাল। তুমি সবসময় ওর পাশে থেকো। কৃষ্ণের বাবা শ্রুতির কাছ থেকে তার ছেলের জন্য একটা আশ্রয়ের আশ্বাস চেয়ে নিয়েছিল। শ্রুতি তাকে পূর্ণ আশ্বাস দেয় যে সে সবসময় কৃষ্ণের পাশেই থাকবে, কখনোই তাকে ছেড়ে যাবে না। এইটা শুনে কৃষ্ণের বাবা খুব খুশি হয়। তিনি মনে মনে ভাবে কৃষ্ণ সঠিক মেয়েকেই জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিয়েছে। কয়েক মাস পরে নিখিলের বিয়ে আসে। নিখিল সকল বন্ধুদেরকে ইনভাইট করে। কৃষ্ণ আর শ্রুতিও তার বিয়েতে যায়। কৃষ্ণ খুব খুশি হয় এবং বিয়েতে অনেক আনন্দ করে। যখন তারা খাবার খাচ্ছিল, ঠিক তখনই কৃষ্ণের সামনে এসে দাঁড়ায় প্রিয়া। তাকে চোখের সামনে দেখে কৃষ্ণ একেবারে হতবাক হয়ে যায়। হাজার হোক প্রথম প্রেম। প্রিয়াও তাকে দেখে স্তব্ধ হয়ে যায়। ঠিক তখনই সেখানে শ্রুতি চলে আসে। কৃষ্ণ প্রিয়াকে শ্রুতির সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে, এ আমার স্ত্রী শ্রুতি। প্রিয়া শ্রুতিকে দেখে তাকে জড়িয়ে ধরে, তবে প্রিয়ার চেহারা দেখে তাকে খুব একটা খুশি মনে হচ্ছিল না। বোঝা যাচ্ছিল সে বিয়ের যে সিদ্ধান্ত নিয়েছিল তা সঠিক ছিল না। কৃষ্ণকে শ্রুতির সাথে দেখে সে ভেতরে ভেতরে ঈর্ষান্বিত হয়ে পড়ে। বিষয়টি শ্রুতিও ধরে ফেলে যে প্রিয়া শুধু কৃষ্ণের ক্লাসমেট নয়, বরং তার সাথে তার অন্য কোনো সম্পর্কও ছিল।
খাবার নেওয়ার সময় সে কৃষ্ণকে জিজ্ঞেস করে, ও তো তোমার এক্স গার্লফ্রেন্ড, তাই না? শ্রুতি মনে তখন জেলাসি কাজ করছিল। কৃষ্ণ বলে, উল্টোপাল্টা চিন্তা বাদ দাও, ও এখন বিবাহিত, আর আমি অনেক আগেই মুভ অন করেছি। কিন্তু শ্রুতি বিশ্বাস করতে পারছিল না যে প্রিয়া সত্যি মুভ অন করেছে। শ্রুতির এই আচরণে বিরক্ত হয়ে কৃষ্ণ সেখান থেকে সরে যায়। প্রিয়া কৃষ্ণের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই শ্রুতি ফোন করায় কৃষ্ণ চলে যায়। এরপর শ্রুতি প্রিয়ার সাথে কথা বলতে গিয়ে জিজ্ঞেস করে, তোমার স্বামী আসেনি? প্রিয়া বলে, না, উনি কাজে ব্যস্ত আছে। ঠিক তখনই কৃষ্ণ আবার ফিরে আসে এবং শ্রুতিকে বলে নিখিলকে গিফট দেওয়ার জন্য স্টেজে যেতে হবে। প্রিয়াও তাদের সাথে যাওয়ার কথা বলে, তাই কৃষ্ণ, প্রিয়া আর শ্রুতি তিনজনেই একসাথে স্টেজের দিকে রওনা হয়। পার্টি শেষে কৃষ্ণ আর শ্রুতি যখন বাইকে বাড়ি ফিরছিল, তখন শ্রুতির চেহারা দেখে মনে হচ্ছিল সে একেবারেই খুশি নয়। সে কৃষ্ণকে খোঁচা দিয়ে বলে, আমি যদি বিয়েতে না আসতাম তবে হয়তো তুমি আরো ভালোভাবে মজা করতে পারতে। কথাটা শুনে কৃষ্ণ বাইকটা রাস্তার পাশে থামিয়ে দেয়। সে বুঝতে পারে শ্রুতি কোন দিকে ইঙ্গিত করছে, তাই সে শ্রুতিকে বুঝিয়ে বলে, আমি তোমার সাথে আছি এবং সবসময় তোমার সাথেই থাকবো। ও আমার অতীত ছিল, তুমি আমার বর্তমান, আর তুমি আমার ভবিষ্যৎ। আমি তোমাকে ভালোবাসি। যদি তুমি এখানে না আসতে তবে আমিও আসতাম না। এইসব কথা শুনে শ্রুতির রাগ ও অভিমান ভেঙে যায়। পরের দিন কৃষ্ণের মা খুব টেনশন নিয়ে তাদের ফোন করে। তিনি জানান কৃষ্ণের বাবাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। কৃষ্ণ আর শ্রুতি তাড়াহুড়ো করে হসপিটালে পৌঁছায়। সেখানে জানা যায় কৃষ্ণের বাবার অ্যাডভান্স স্টেজ ক্যান্সার ধরা পড়েছে, যার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 1 কোটি টাকা। এইখানে জানা যায় যে কৃষ্ণের একটা ভাইও আছে যে বিদেশে থাকে, কিন্তু সে কোনো সাহায্য করে না। তার থাকার না থাকার সময়ই বলা যায়। সেই হিসেবে কৃষ্ণই তার বাবা মায়ের একমাত্র সম্বল। কৃষ্ণের ভাই বিদেশ থেকে বাবার অসুস্থতার কথা শুনে আসে ঠিকই, কিন্তু চিকিৎসার জন্য টাকা চাইলে সে সাফ জানিয়ে দেয় যে তার কাছে টাকা নেই। চিকিৎসার খরচ মেটাতে কৃষ্ণের মা নিজের হাতের সোনার বালাটা খুলে দেয়। এটা দেখে কৃষ্ণ ভীষণ ইমোশনাল হয়ে পড়ে, কারণ সে ছোটবেলায় ভেবেছিল একদিন সে তার মাকে একটা জুয়েলারি সেট উপহার দেবে, কিন্তু আজ তার মাকে তার শেষ গহনাও বিক্রি করতে হচ্ছে। কারণ এটাই, তার বাবার চিকিৎসার খরচ চালানোর মতো যোগ্যতা তার নেই। কিছু টাকা জোগাড় হলেও বাকি অর্থের জন্য কৃষ্ণ হন্যে হয়ে ঘুরতে থাকে। সে সব জায়গায় লোনের জন্য ছুটোছুটি করে, নিজেদের ভাড়া বাড়ি ছেড়ে দেয়, এমনকি তার প্রিয় শখের বাইকটিও বিক্রি করে দেয়। আত্মীয় স্বজনদের কাছে সাহায্য চাইতে গেলে তাকে অনেক অপমান সহ্য করতে হয়। কেউই সেভাবে এগিয়ে আসে না। তার বাবা এক কাকাকে কথা দিয়েছিল যে কৃষ্ণের সাথে তার মেয়ের বিয়ে দেবে, কিন্তু কৃষ্ণ শ্রুতিকে বিয়ে করায় সেই সম্পর্ক টেকেনি। তবুও কৃষ্ণ সেই কাকার কাছে গিয়ে অনেক রিকোয়েস্ট করে আর কিছু টাকা নেয়। শ্রুতিও নিজের জবের স্যালারি, সেভিংস আর সব টাকা পয়সা কৃষ্ণকে দিয়ে দেয়, যাতে সে তার বাবাকে বাঁচাতে পারে। এত চেষ্টার পরেও প্রয়োজনীয় টাকা জোগাড় হয় না। শ্রুতি তখন হতাশ হয়ে বলে, আমরা তো সবকিছুই করে ফেলেছি, এখন আর কোথা থেকে টাকা আনবো? এই কথায় কৃষ্ণ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এবং রাগের মাথায় বলে বসে, তোমার তো বাবা নেই, তাই তুমি বুঝবে না বাবার প্রতি কেমন মায়া ভালোবাসা হয়। শ্রুতির বাবা ছোটবেলায় মারা গিয়েছিল, সে পিতৃহীন হিসেবে বড় হয়েছে, তাই বাবার অভাব তার আরো বেশি বোঝার কথা ছিল। কিন্তু কৃষ্ণ রাগের মাথায় না বুঝেই এমন কটু কথা বলে ফেলায় শ্রুতি মনে ভীষণ কষ্ট পায়। সে ঠিকমতো ঘুমানো এবং খাওয়া দাওয়া ছেড়ে দেয়, এমনকি বাইরে থেকে কিছু কিনে এনে খাওয়ার মতো টাকাও তাদের কাছে ছিল না। এদিকে কৃষ্ণের বাবার জ্ঞান ফিরে আসে। কৃষ্ণ দেখা করতে গেলে তিনি বলেন, তুমি তোমার মা আর ভাইয়ের খেয়াল রেখো। এটুকুই ছিল তার শেষ কথা। এরপরই তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে এবং ডাক্তাররা কৃষ্ণকে বাইরে পাঠিয়ে দেয়। বোঝাই যাচ্ছিল তার সময় শেষ হয়ে এসেছে। শেষ মুহূর্তে তিনি সব দায়িত্ব ছোট ছেলের হাতে দিয়ে গেলেন। রাতে কৃষ্ণ যখন চরম হতাশায় ভেঙে পড়ে বসেছিল, ঠিক তখনই শ্রুতি কিছু কাগজপত্র নিয়ে আসে। সেগুলো ছিল ডিভোর্স পেপার। শ্রুতি বলে, আমার যতটুকু উপার্জন ছিল আজ সব শূন্য হয়ে গেছে। আমি আর এই অবস্থায় থাকতে পারছি না। ছোটবেলা থেকে অনেক কষ্ট সহ্য করেছি। আমি চাই না আমার বাচ্চারাও এমন অভাবের মধ্যে দিয়ে বড় হোক। কৃষ্ণ তখন এতটাই বিধ্বস্ত ছিল যে কিছু না ভেবেই সেই কাগজে সই করে দেয়। শ্রুতি চলে যাওয়ার সময় কৃষ্ণ তাকে আর্তনাদ করে বলে, আমার বাবা আর নেই। কিন্তু এই কথা শোনার পরও শ্রুতি আর থামে না। সে কৃষ্ণকে ছেড়ে চলে যায়। পরের দিন নিখিল কৃষ্ণকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কৃষ্ণ বলে, এটা আমার সমস্যা। আমি এখন অনেক দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ একদিকে শ্রুতি তাকে ছেড়ে গেছে, অন্যদিকে তার বাবাও তাকে ছেড়ে চলে গেছে। নিখিল তাকে মোটিভেট করার চেষ্টা করে। সে বলে, তোর সাথে অবশ্যই ভালো কিছু হতে চলেছে, তাই তোকে এই কঠিন সময় পার করতে হচ্ছে। কৃষ্ণ তখন বলে যে সে এখন নিজের কোম্পানি খুলবে। নিখিল ঘাবড়ে গিয়ে তাকে বোঝায় যারা মিডল ক্লাস ফ্যামিলি তাদের পক্ষে এটা করা সহজ নয়, কারণ এর জন্য অনেক টাকা দরকার। কিন্তু কৃষ্ণ জেদ ধরে বসে থাকে যে সে নিজের কোম্পানি শুরু করবেই। নিখিল তাকে প্ল্যান জিজ্ঞেস করলে দেখা যায় কৃষ্ণের মাথায় তখনও নির্দিষ্ট কোনো পরিকল্পনা ছিল না। আপাতত সে একটি ফুড ডেলিভারি বয়েজে কাজ নেয়। একদিন কাজ করার সময় তার সাথে এক বৃদ্ধ লোকের দেখা হয়, যিনি ভীষণ চিন্তিত অবস্থায় একা বসেছিল। কৃষ্ণ তাকে সমস্যার কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, আমার জমির ফসল আমি 10 লাখ টাকায় বিক্রি করতে পারতাম, কিন্তু মাঝখানে দালালদের কারণে মাত্র 5 লাখ টাকা পেলাম। এই টাকায় আমি কিভাবে ঋণ পরিশোধ করব? এই আক্ষেপ করতে করতে
বৃদ্ধ লোকটা সেখান থেকে চলে যায়। আসলেই কৃষক এবং বাজারের পণ্যের মাঝখানে পৌঁছাতে অনেক স্তরের দালাল পার করতে হয়, ফলে ন্যায্য দাম কৃষকরা কখনোই পায় না। অন্যদিকে সাধারণ মানুষকেও বেশি দামে পণ্য কিনতে হয়। পরের দিন সকালে খবরের কাগজে কৃষ্ণ জানতে পারে সেই বৃদ্ধ লোকটা কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে। এই খবর পড়ে কৃষ্ণ খুবই দুঃখ পায়। তার মনে পড়ে বাবার বলা দাদুর সেই গল্পটি, কিভাবে তার দাদুও কৃষিকাজের লোকসানের কারণে হতাশ হয়ে আত্মহত্যা করেছিল। ঠিক তখনই সে ঠিক করে কৃষকদের এই সমস্যা নিয়ে সে কিছু একটা করবে। এই সমস্যার সমাধানের জন্য সে একটি অ্যাপ বানানোর কাজ শুরু করে, যেখানে কৃষকরা সরাসরি নিজেদের পণ্য আপলোড করতে পারবে এবং নিজেদের মতো দাম নির্ধারণ করতে পারবে। কাস্টমাররাও সরাসরি সেখান থেকেই কিনতে পারবে, ফলে মাঝখানের দালালের কোনো কমিশন থাকবে না। এতে কৃষক এবং কাস্টমার উভয়ই লাভবান হবে এবং মানুষ ফ্রেশ পণ্য পাবে। অনেকের কাছে এই অ্যাপের আইডিয়া নিয়ে গেলেও কেউ ইনভেস্ট করতে রাজি হয় না। তবে মিস্টার রেড্ডির কাছে এই আইডিয়াটি দারুণ লাগে। তিনি অ্যাপটি 2 কোটি টাকায় কিনে নিতে চান। কৃষ্ণ যখন জানতে চায় এই অ্যাপে তার নাম বা কপিরাইট থাকবে কিনা, মিস্টার রেড্ডি সাফ জানিয়ে দেয় একবার বিক্রি হয়ে গেলে কৃষ্ণের আর কোনো অধিকার থাকবে না। অ্যাপটি তখনও টেস্টিং ভার্সনে ছিল, তাই ইনভেস্টর পাওয়া খুব কঠিন ছিল, কারণ এটি সফল হবে কিনা তা নিশ্চিত ছিল না। তবুও নিজের নামের অধিকার শুনবে না শুনে কৃষ্ণর সাথে সাথেই দিল নাচক করে উঠে আসে। নিখিল তাকে বোঝানোর চেষ্টা করে যে 2 কোটি টাকা পেলে সব ঋণ শোধ হয়ে যাবে এবং বাকি টাকা দিয়ে নতুন ব্যবসা শুরু করা যাবে। কিন্তু কৃষ্ণ রাজি হয় না। সে ভাবে মিস্টার রেড্ডি যদি এখনই 2 কোটি টাকা দিতে রাজি থাকে তবে নিশ্চয়ই এই অ্যাপের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। তাই সে নিজেই অ্যাপটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এইভাবে একদিন কৃষ্ণ ফুড ডেলিভারি করতে করতে পৌঁছে যায় প্রিয়ার বাড়িতে। নিজেকে এই অবস্থায় প্রিয়ার সামনে দেখতে পেয়ে সে খুবই কষ্ট পায়। রাস্তা দিয়ে আসার সময় সে যেন অনেকটা পাগলের মতো করতে থাকে। ঠিক তখনই কিছু লোক আসে তার কাছে এবং বন্দুক দেখিয়ে তার ল্যাপটপটি নিয়ে দিতে বলে। কৃষ্ণ তখন ব্যাগ থেকে ল্যাপটপ বের করার ভান করে তাদের ফাঁকি দিয়ে সেখান থেকে দৌড়ে পালায়। ওরা তার পিছনে এবং এক পর্যায়ে তাকে ধরে মারধর করে। মার খেয়ে শেষ পর্যন্ত কৃষ্ণ আর তার ব্যাগ বাঁচাতে পারে না। ছিনতাইকারীরা তার ব্যাগ নিয়ে মিস্টার রেড্ডির কাছে পৌঁছে দেয়। এদিকে কৃষ্ণ দ্রুত নিখিলকে ফোন করে একটি নির্দিষ্ট লোকেশনে আসতে বলে। আসলে দৌড়ানোর সময় কৃষ্ণ বুদ্ধিমত্তার সাথে তার ল্যাপটপটি রাস্তার পাশের কিছু টাইলসের আড়ালে লুকিয়ে রেখেছিল এবং ব্যাগে ল্যাপটপের বদলে টাইলস ভরে নিয়েছিল। মিস্টার রেড্ডি যখন ব্যাগ খুলে শুধু টাইলস দেখতে পায় তখন সে রাগে ব্যাগটি ছুঁড়ে ফেলে। অন্যদিকে নিখিল আর কৃষ্ণ যখন ল্যাপটপ নিয়ে আহত অবস্থায় ফিরছিল ঠিক তখনই কৃষ্ণের কাছে অন্য একজন ইনভেস্টরের ফোন আসে। ওই ইনভেস্টর কৃষ্ণের প্রেজেন্টেশন দেখে খুব খুশি হয়েছিল এবং তাকে মিটিংয়ের জন্য ডাকে। কৃষ্ণের শারীরিক অবস্থা খারাপ থাকা সত্ত্বেও আর দেরি না করে সে সেখানে যায়। ইনভেস্টর তাকে এই অবস্থায় দেখে আগে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে বলে এবং পরে কথা বলার পরামর্শ দেয়। পরের দিন কৃষ্ণ যখন সুস্থ হয়ে ইনভেস্টরের সঙ্গে দেখা করে তখন ইনভেস্টর তার প্রবল ইচ্ছাশক্তি দেখে মুগ্ধ হয় এবং 50 লাখ টাকা ইনভেস্ট করতে রাজি হয়ে যায়। বিনিময়ে কৃষ্ণ তাকে কোম্পানির 49% শেয়ার দেয়। এরপর কৃষ্ণ পুরো দমে কাজ শুরু করে দেয় এবং কোম্পানি চালানোর জন্য একটি টিমও গঠন করে। এই পুরো সময় নিখিল কৃষ্ণের পাশে ছায়ার মতো ছিল এবং তাকে সব ধরনের সাপোর্ট দিচ্ছিল, একজন প্রকৃত বন্ধুরই মতো। কয়েক মাস পর কৃষ্ণের সেই অ্যাপটি সম্পূর্ণ তৈরি হয়ে যায় এবং লঞ্চ করার তারিখও নির্ধারিত হয়। কিন্তু ঠিক অ্যাপ লঞ্চ করার দিনই কৃষ্ণ জানতে পারে এক ভয়াবহ সত্য। তার পরম বন্ধু নিখিল ল্যাপটপ চুরি করে অ্যাপের সব কপিরাইট মিস্টার রেড্ডির কাছে 20 কোটি টাকায় বিক্রি করে দিয়েছে। যাওয়ার আগে নিখিল কৃষ্ণের চেয়ারে শুধু একটি সরি লিখা নোট রেখে গেছে। আশ্চর্যের বিষয় হলো এই ঘটনা জেনেও কৃষ্ণ মোটেও কষ্ট পায় না, কারণ নিখিল তার প্রতিটি খারাপ সময় ঢাল হয়ে পাশে ছিল। কৃষ্ণ বলে, একটা ছোট ভুলের জন্য আমি আমার বন্ধুকে খারাপ বলতে পারি না। কৃষ্ণ এটাকে নিজের ভাগ্য বলেই মেনে নেয়। তার মনে হয় সে জীবনের সর্বক্ষেত্রে ব্যর্থ। প্রেম, বিয়ে, কলেজ, জব, এমনকি বিজনেস। সে এখন নিজেকে একজন আগাগোড়া ব্যর্থ মানুষ হিসেবে দেখছে। তাই তার বন্ধু যদি একটি ভুল করেও থাকে তবু এটা হয়তো তার ভাগ্যেরই দোষ। অন্যদিকে অ্যাপের কপিরাইট বিক্রি হয়ে যাওয়ার কারণে যে কোম্পানি কৃষ্ণের অ্যাপ ইনভেস্ট করেছিল তারা কৃষ্ণের বিরুদ্ধে মামলা করে। কিন্তু কৃষ্ণের তখনও পূর্ণ আশা ছিল যে সে আবারও নতুন অ্যাপ বানিয়ে লঞ্চ করতে পারবে। কৃষ্ণ চেয়েছিল একটা লোয়ার মিডল ক্লাস পরিবারকে হায়ার ক্লাস পর্যন্ত নিয়ে যেতে। সে নিজের সব কর্মচারীদের মোটিভেট করতে শুরু করে। সে বলে, আমরা আবারও আমাদের অ্যাপটা বানাবো। সাধারণত এমন অ্যাপ বানাতে 2 বছর সময় লাগে, কিন্তু আমরা 6 মাসের মধ্যে এটা বানিয়ে লঞ্চ করব। কৃষ্ণ আরও বলে, আপনাদের ওভারটাইম করতে হবে এবং আমি এখন আপনাদের পেমেন্টও দিতে পারবো না। কৃষ্ণের একাগ্রতা ও সততার উপর কর্মচারীদের অগাধ ভরসা ছিল। সবাই তাকে পরিপূর্ণ সাপোর্ট দিতে রাজি হয়। এদিকে কর্মচারীরা নতুন অ্যাপ তৈরির কাজে লেগে পড়লেও পুলিশ কৃষ্ণকে ধরে জেলে নিয়ে যায়। এই খবর প্রিয়া আর শ্রুতি টিভিতে দেখতে পায়। প্রিয়া নিজের ভুল বুঝতে পারে এবং তা শুধরানোর জন্য কৃষ্ণকে জেল থেকে ছাড়ানোর সিদ্ধান্ত নেয়। সে তার এক বান্ধবীর মাধ্যমে নিখিল আর মিস্টার রেড্ডির মধ্যে টাকা লেনদেনের সব রেকর্ড বের করে আনে। এই প্রমাণ নিয়ে একজন উকিলকে সাথে করে সে কৃষ্ণকে জেল থেকে ছাড়িয়ে আনে। উকিল কৃষ্ণকে পরামর্শ দেয় নিখিলের বিরুদ্ধে কেস করার জন্য, কারণ তাদের কাছে সব প্রমাণ এখন আছে। কিন্তু কৃষ্ণ নিখিলের বিরুদ্ধে কেস করতে রাজি হয় না।
সে নিখিলকে সুখী দেখতে চায় আর নিজের পরম বন্ধুকে জেলে ঢোকাতে চায় না। এরই মধ্যে শ্রুতিও কৃষ্ণের কাছে ক্ষমা চায় যে সে কঠিন সময়ে তাকে ছেড়ে চলে গিয়েছিল। সে আবারও কৃষ্ণের জীবনে ফিরে আসতে চায়, কিন্তু কৃষ্ণ তাকে আর মেনে নিতে রাজি হয় না এবং ভাবার জন্য সময় চায়। সে বলে, যখন আমি সফল হব তখন আমি নিজেই তোমাকে ফিরিয়ে নিয়ে আসব। কৃষ্ণ নিজের টিমকে কাজে লাগিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু কর্মচারীদের সাপোর্ট দেয়া বা অফিসের ভাড়া মেটানোর মতো পর্যাপ্ত ফান্ড তার কাছে ছিল না। এই কারণে সে খুবই চিন্তিত হয়ে পড়ে। এর মধ্যে একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় সে দেখে কিছু গুন্ডা একটা মেয়েকে টিজ করছে। কৃষ্ণ গিয়ে তাদের মোকাবেলা করে, কিন্তু তারা ছুরি বের করে তার উপর হামলা করতে শুরু করে। কৃষ্ণ কোনো মতে মেয়েটিকে নিজের গাড়িতে বসিয়ে সেখান থেকে পালিয়ে যায়। গুন্ডারা পিছু নিলে এক পর্যায়ে গাড়ি থেকে নেমে তাদের সাথে কৃষ্ণের তুমুল ফাইট হয়। গুন্ডারা যখন তাকে ছুরি দিয়ে মারতে যাচ্ছিল ঠিক তখনই পাশের বিল্ডিং থেকে কেউ একজন চিৎকার দেয়। এতে ভয় পেয়ে গুন্ডারা সেখান থেকে পালিয়ে যায়। পরে কৃষ্ণ মেয়েটিকে তার বাড়িতে পৌঁছে দেয়। সেখানে সে জানতে পারে মেয়েটি আসলে তার কলেজের সিনিয়রের বোন। এই সেই বিশাল যে কলেজের প্রথম দিন কৃষ্ণদের র্যাগিং করছিল। বিশাল কৃষ্ণকে ধন্যবাদ জানায় এবং তাকে বাড়িতে খাওয়ার আমন্ত্রণ জানায়। খেতে খেতে দুইজনের মধ্যে ক্যারিয়ার নিয়ে আলোচনা হয় এবং কৃষ্ণ তার সকল সমস্যার কথা বিশালকে খুলে বলে। এরপর বিশাল তাকে পরের সপ্তাহে নিজের ব্যাচেলর পার্টিতে আমন্ত্রণ জানায়। ব্যাচেলর পার্টিতে বিশাল সবার সাথে কৃষ্ণের পরিচয় করিয়ে দেয় এবং অনেক প্রশংসা করে। সে সবার সামনে কৃষ্ণের অ্যাপের সম্পর্কে বলে এবং সবাইকে অনুরোধ করে তারা যেন কৃষ্ণকে সাহায্য করে। বিশাল বলে, আমরা কলেজ লাইফে বিভিন্ন বিষয়ে একে অন্যকে দলগতভাবে সাহায্য করেছি। এখনও আমাদের উচিত একে সবাই মিলে সাপোর্ট করা। বিশাল অ্যাপ সম্পর্কে বিস্তারিত প্রেজেন্টেশন ও ভিডিও ফাইল তাদের গ্রুপে আপলোড করে দেয়। সে প্রস্তাব দেয় যে সবাই যদি 2 সপ্তাহ সময় নিয়ে মাত্র 1 লাখ টাকা করে ইনভেস্ট করে তবে কৃষ্ণ অনেক বড় উপকৃত হবে। বিশাল আবেগপ্রবণ হয়ে বলে, কৃষ্ণ হয়তো ভাবছে আমি তার জন্য সবার কাছে হাত পাচ্ছি, কিন্তু সে আমার ভাইয়ের মতো। আমি চাই সে সফল হোক। সবাই কৃষ্ণের আইডিয়া শুনে খুবই ইমপ্রেস হয়। পার্টি শেষের দিকে বিশাল আর তার এক বন্ধু ড্রিঙ্ক করছিল। সে বন্ধুটি বলে, কৃষ্ণের ওপর কিভাবে বিশ্বাস করবে? সেও যদি নিখিলের মতো টাকা নিয়ে পালায়। বিশাল গর্জে ওঠে বলে, ওকে আমি চিনি, ও হীরার টুকরো, ও এমন কাজ কখনো করবে না। তোমার টাকা দেওয়ার ইচ্ছে না থাকলে দিও না, কিন্তু ওর নামে দুর্নাম করলে এই কাচের বোতল আমি তোর মাথা দিয়ে ঢুকিয়ে দেব। বিশালের রুদ্ররূপ দেখে বন্ধুটি চুপ হয়ে যায় এবং তাকে শান্ত হতে বলে। কয়েকদিন পর বিশাল কৃষ্ণকে ফোন করে ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে বলে। চেক করে দেখা যায় বিশাল এবং কৃষ্ণের সব বন্ধু মিলে প্রায় 1 কোটি টাকা কৃষ্ণের অ্যাকাউন্টে জমা করে দিয়েছে। এতে কৃষ্ণ খুবই খুশি হয়। সে তার মাকে এই সুখবর জানায় যে তাদের আর কোনো চিন্তা নেই। এরপর সে কর্মচারীদেরকে আরও মোটিভেট করে কোম্পানিকে পুরো দমে চালাতে। 6 মাস পর আবারও অ্যাপ লঞ্চ করার সময় আসে, কিন্তু শুরুতে কারিগরি ত্রুটির কারণে বারবার ইরর আসছিল। অনেক চেষ্টা করেও তারা সফল হচ্ছিল না। তবে শেষ পর্যন্ত সব বাধা পেরিয়ে তারা অ্যাপটি সফলভাবে লঞ্চ করতে সক্ষম হয়। এই সাফল্যের খবর দাবা নলের মতো ছড়িয়ে পড়ে। টিভিতে নিউজ আসতে শুরু করে যে কিভাবে কোনো বড় ইনভেস্টর ছাড়াই সে এত বড় একটা অ্যাপ লঞ্চ করলো। সাফল্যের এই খবর যখন শ্রুতি শুনতে পায়, সে কৃষ্ণকে আবেগে জড়িয়ে ধরে। এরপর সে সোজা ছুটে যায় তার বাবার সমাধিতে। সেখানে গিয়ে বাবার আত্মার উদ্দেশ্যে নিজের সাফল্যের কথা জানায় কৃষ্ণ। আজ সে সফল। যদিও নিখিল কপিরাইট অন্য কোম্পানির কাছে বিক্রি করেছিল, কিন্তু অ্যাপটি কিভাবে চালাতে হয় তার প্রকৃত অভিজ্ঞতা ছিল শুধু কৃষ্ণের, কারণ সে নিজে মাঠ পর্যায়ে গিয়ে কৃষক তাদের সমস্যা নিয়ে রিসার্চ করেছিল। নতুন এই অ্যাপের কারণে কৃষক ও সাধারণ মানুষ সরাসরি লাভবান হতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই কৃষ্ণ 3,500 কোটি টাকার মালিক হয়ে যায়। শহরের বড় বড় ম্যাগাজিনে তার সাফল্যের গল্প ছাপা হতে থাকে। এই বিশাল সাফল্য উদযাপনের জন্য সবাই মিলে কৃষ্ণকে একটা সারপ্রাইজ পার্টি দেয়। সেখানে প্রিয়া, শ্রুতি সহ আরও অনেকেই উপস্থিত ছিল। প্রিয়া আবারও কৃষ্ণের কাছে ফিরে আসতে চেয়েছিল, কারণ তার বিবাহিত জীবন ভালো যাচ্ছিল না। তার স্বামী শুধু ব্যবসা আর টাকা নিয়ে ব্যস্ত থাকত, প্রিয়ার দিকে খেয়ালই করত না। কিন্তু কৃষ্ণ শ্রুতিকেই বেছে নেয়, কারণ প্রিয়া একসময় স্বার্থের জন্য তাকে ছেড়ে দিয়েছিল, আর এখন আবারও সুযোগ বুঝে নিজের স্বামীকে ছেড়ে আসতে চাইছে। তাই তাকে ভরসা করা যায় না। অন্যদিকে শ্রুতি চলে গেলেও নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে তারপর গিয়েছিল। শ্রুতি আর কৃষ্ণের রোমান্টিক মুহূর্ত দেখে প্রিয়া ঈর্ষান্বিত হয় এবং বুঝতে পারে সে কত বড় সম্পদ হারিয়ে ফেলেছে। এই পার্টিতে বিশাল নিখিলকেও আনে। নিখিল বাইরে দাঁড়িয়েছিল। কৃষ্ণ বাইরে গিয়ে দেখে নিখিলের একটা পা ভাঙা। কৃষ্ণ কারণ জানতে চাইলে নিখিল অপরাধ বোধ নিয়ে বলে, এগুলো আমার পাপের শাস্তি। কিন্তু কৃষ্ণ তাকে জড়িয়ে ধরে ক্ষমা করে দেয়। সে মনে রাখে যে কঠিন সময়ে এই নিখিলই তার পাশে ছিল। লোভের বশবর্তী হয়ে করা একটা ভুলের জন্য সে তার বন্ধুকে সারা জীবনের মতো নিজের থেকে দূর করবে না। এখানে গল্পটি আবারও বর্তমানে ফিরে আসে। কলেজের সেই ছেলেটি কৃষ্ণের পরিচয় পেয়ে অনেক অবাক হয়ে যায় যে সে এত বড় একজন সফল মানুষের সামনে বসে আছে। কৃষ্ণ তাকে বোঝায়, সবার জীবনে বাবা মায়ের গুরুত্ব অনেক। আমার বাবা মা আমাকে অর্থ দিতে না পারলেও সাহস দিয়েছে, তাই আজ আমি সফল। সেই ছেলেটিকে তার মায়ের কাছে ক্ষমা চাইতে বলে এবং যা আছে তাই নিয়ে সন্তুষ্ট হতে বলে। এরপর জানা যায়
কৃষ্ণ আজ এই কলেজে এসেছে ফ্রেশার্স রিসেপশনের প্রধান অতিথি হিসেবে মোটিভেশনাল স্পিচ দিতে। স্টেজে দাঁড়িয়ে কৃষ্ণ তার বক্তৃতায় বলে, হেরে যাওয়া আমাদের অনেক কিছু শেখায়, কারণ যখন তুমি হারিয়ে ফেলো তখন জেতা ছাড়া তোমার সামনে আর কোনো পথ খোলা থাকে না। তাই হারার জন্য প্রস্তুত থাকো, সেখান থেকেই বড় কিছু পাওয়ার আশা রাখো। বক্তৃতা শেষে ছেলেটা ফাইলটি খুলতে বলে। ফাইলে লিখা ছিল, আমি কৃষ্ণমূর্তি, আমার সমস্ত সম্পদ এবং সম্পত্তি আমার কর্মচারীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিচ্ছি। কৃষ্ণ আরো যোগ করে, জীবনে আমার কত টাকা উপার্জন করলাম সেটা বড় কথা নয়, আমরা কেমন চরিত্রের মানুষ সেটাই আসল পরিচয়। কৃষ্ণের এ অসামান্য ত্যাগ দেখে উপস্থিত সবাই স্তব্ধ আর হতবাক হয়ে যায়। সফলতার পাশাপাশি এক বিশাল হৃদয়ের পরিচয় দিয়ে কৃষ্ণ প্রমাণ করল যে প্রকৃত অর্থেই সে একজন বিজয়ী। আর এইখানেই আমাদের আজকের গল্প শেষ হয়। তো প্রিয়জনেরা, এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। সাচ এ মোটিভেশনাল স্টোরি। আপনাদের এই মুভিটি কেমন লেগেছে তা আমাদেরকে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আপনার সাথে আমি ছিলাম আপনাদের সাইফ। আজকে বিদায়। শীঘ্রই দেখা হবে আবার অন্য কোনো দিন নতুন কোনো মুভির কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত ইউ নো আর এস এ রাইট। প্রিয়জনদের খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ।